নিউ দীঘা থেকে ভোর ৫টায় যৌথ অভিযানে এনআইএ এবং রাজ্য পুলিশ যৌথ অভিযানে এই দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়। কৃতিত্ব কার, এই নিয়ে তরজা, দাবি পাল্টা দাবি। দেখুন, ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। পয়লা মার্চ কর্ণাটকের বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। সেই ঘটনায় বাংলা থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি। এনআইএ এবং রাজ্য পুলিশের জয়েন্ট অপারেশনে সাফল্য। শুক্রবার ভোরে পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল আব্দুল মতিন তোয়াহা এবং মুসাভির হোসেন সাজিব। এনআইএর দাবি আব্দুল বিস্ফোরণের মাস্টারমাইন্ড, আর বিস্ফোরণের পরিকল্পনা বাস্তবায়িত করে মুসাভির। সেই রামেশ্বরম ক্যাফেতে আইইডি রেখে আসে। এই দুজনেই দীঘার হোটেলে লুকিয়ে আছে বলে জানতে পারে এনআইএ। বৃহস্পতিবার রাতে রাজ্য পুলিশকে জঙ্গিদের গতিবিধির বিষয়ে জানায় এনআইএ। রাতেই শুরু হয় জয়েন্ট অপারেশন। 2 ঘন্টার অপারেশনে সাফল্য, গ্রেফতার 2 অভিযুক্ত। এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে, এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে দুজন অভিযুক্ত ছিল তাদের গ্রেপ্তার করার যে সাফল্য আমরা পেয়েছি। এই গ্রেপ্তারের কৃতিত্ব রাজ্য পুলিশের, দাবি করেছে তৃণমূল। ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল, বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি, তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হয় যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। পয়লা মার্চ শুক্রবার দুপুরে আচমকা কেঁপে ওঠে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে। 10 জন জখম হন। 3রা মার্চ থেকে তদন্ত শুরু করে এনআইএ। উঠে আসে আব্দুল এবং মুসাভিরের নাম। তাদের খোঁজ দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে এনআইএ। শেষমেশ দীঘা থেকে 2 সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। নিউজ 18 বাংলা। আর নিউ দীঘা থেকে আজকে ভোরবেলা যখন গ্রেফতার করা হয় ধৃত সন্দেহভাজন 2 জঙ্গি, যখন ধৃত হয় তারপর থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 2 জন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি, একজন হাবড়াতে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএ এর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার্ক সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। এই যে কুৎসাগুলো হচ্ছে কোনো সম্পর্ক নেই। অনেক ডবল ইঞ্জিন সরকারের জায়গাতেও গেছে। কাঁথিতে গেল কেন? কাঁথি এলাকায় কেন? কাঁথি কোন পরিবারের এলাকা? তাদের কাছ থেকে কোনো আশ্রয়ের গ্যারান্টি পেয়েই কি সেই জায়গায় ঢুকেছিল? সেগুলোও তো তদন্তে আনতে হবে। পয়লা মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ, এই ঘটনায় বাংলায় গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি। এনআইএ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযানে দীঘা থেকে গ্রেফতার 2। বিবৃতি দিয়ে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, বেঙ্গালুরু বিস্ফোরণের অভিযুক্তরা কলকাতার কাছে ভুয়ো পরিচয় দিয়ে লুকিয়েছিল। এনআইএ এবং পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরল পুলিশের সক্রিয় সহযোগিতায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির এই বিবৃতিকে সামনে রেখে ময়দানে তৃণমূল। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেফতার তারা করেছে তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ। দীঘা থেকে সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার। দীঘা পড়ে কাঁথি মহকুমার মধ্যে। এ নিয়ে নাম না করে অধিকারী পরিবারকে নিশানা করেন কুণাল। এক্স হ্যান্ডেলে লেখেন, কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। কাঁথিতে কেন? কাঁথিতে পাওয়া গেল কি কানেকশন? কি করে আশ্রয়টা এখানে পেল যারা এই কার্যকলাপ করেছিলেন রামেশ্বরম ক্যাফেতে? এটা নিয়ে বিজেপি এড়িয়ে যাওয়ার জন্য সেটাকে কিভাবে প্রলেপ দেয়া যায় যে ওখানে কানেকশনটা কি, আশ্রয় কে দিয়েছে, কোন পরিবার ওখানে আছে,
এবার কাঁথিতে কেন ধরা পড়েছে সেটাও বা কার দিকে ইঙ্গিত আছে সেটাও তাতে এনআইএ কে ইনভেস্টিগেট করতে হবে। এর আগেও যখন সংসদে স্মোক বোম ফেলা হলো, তার সাথে বাংলার যোগসাজশ পাওয়া গেল। তার আগে দিল্লিতে দাঙ্গা হলো, তার মাস্টার মাইন্ড পাওয়া গেল যে শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় বিরোধী দলনেতা, তার উপরে ভোটের গণনার দিন যে হামলা করেছিল সেই ব্যক্তিকে পাওয়া গেল দিল্লিতে, সে দাঙ্গা করছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। আমি আহ্বান করতে চাই যে এর বিরুদ্ধে গর্জে উঠুন। আজকে দুর্ভাগ্য আমাদের বাঙালি হিসাবে, যেখানে রাষ্ট্র বিপ্লবের উত্থান হয়েছে, জনগণমন বন্দে মাতরম লেখা হয়েছে, সেখান থেকে দেশদ্রোহীদের তার জুড়তে পাওয়া যাচ্ছে। আর এই যে টিএমসি সরকার আছে, এরা এদেরকে শেল্টার দিচ্ছে, এদেরকে সহযোগিতা করছে। আমার প্রশ্ন, তারা কাঁথিতে লুকিয়েছিলেন, বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঁথিতে, তাদের নেতারা কেন জানতে পারেননি? হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে, তৃণমূল এবার সিট জিতে যাবে, আর না হলে বলুন আপনারা সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের খোঁজ পাননি কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে। তৃণমূলের ঘাড়ে এই দোষ চাপিয়ে কোনো লাভ নেই। নিউজ 18 বাংলা। এবার চলে যাচ্ছে অন্য খবরে। আপনাদের মনে করিয়ে দিই, ক্ষতিগ্রস্ত ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে না নির্বাচন কমিশনের পরে তারপরে উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন দুর্গতদের। তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এবং দুর্গতদেরকে সাহায্য করবে রাজ্য সরকার, এমনটাও জানিয়ে দিলেন এবং বললেন কেস দিলেও তিনি গর্ববোধ করবেন। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। 31শে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। সেদিন রাতেই জলপাইগুড়ি যান রাজ্যের প্রশাসনিক প্রধান। ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের খাবার এবং রান্নার ব্যবস্থা করে প্রশাসন। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, তাই ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরি করতে নির্বাচন কমিশনের অনুমতি চায় রাজ্য সরকার। প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে। শেষ পর্যন্ত তৃণমূলের দাবি কমিশন বাড়ি তৈরির অনুমতি দেয়নি। কমিশন অনুমতি দিয়েছে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার। কাকে কত টাকা দিতে হবে সেটাও কমিশন বেঁধে দিয়েছে। আমার 1 মিনিটের ব্যাপার। ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে 1,20,000 টাকা প্রভিশন আছে সেইটা ওদের দিকে দিন। অনেক দিন হয়ে গেল, কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে। ড্যামেজ হলে 5,000 টাকা, পুরো নষ্ট হলে 20,000 টাকা, ওইটুকু দিয়ে কি হবে? কমিশনের আপত্তির তোয়াক্কা না করেই বাড়ি তৈরির কথা এদিন ঘোষণা করেন মমতা। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের চ্যালেঞ্জে কি বিজেপি চাপে? সুকান্ত মজুমদারের বক্তব্যে নানা প্রশ্ন নানা মহলে। দেখুন। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে? কিচ্ছু মানে শাস্তি হয় না। তাহলে কি আপনারা চাইছেন আমরা কমপ্লেন করব? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে। কিসের বাধা এটার সঙ্গে ভোটের? আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল? তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই? মানুষকে বাড়ি তৈরি করতে দেবো না, একই কথাবার্তা। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট। প্রথম দিন ভোট উত্তরবঙ্গের 3 জেলায়।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। গত 31শে মার্চ এই 3 জেলাতেই চলে ঝড়ের তাণ্ডব। ঝড় নিয়ে ভোটের মুখে ঝড় ওঠে বাংলার রাজনীতিতেও। 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হতো। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। এসবের মধ্যেই শুক্রবার প্রথমে কোচবিহার এবং তারপর আলিপুরদুয়ারের সভা থেকে মমতা জানান, ঝড়ে বিধ্বস্তদের নতুন বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা দেবে রাজ্য প্রশাসন। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। মমতার এই চ্যালেঞ্জে কি চাপে পড়ে গেল বিজেপি? অনেকের মতে এই প্রশ্নটা আরো জোরালো হয়েছে বিজেপির রাজ্য সভাপতির কথায়, কারণ তিনি একবার বললেন মমতার বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, আবার এও বোঝালেন এ বিষয়ে মামলা করে বিশেষ কিছু লাভ হবে না। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে? কিচ্ছু মানে শাস্তি হয় না। তাহলে কি আপনারা চাইছেন আমরা কমপ্লেন করবো? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে। কিসের বাধা এটার সঙ্গে ভোটের? আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল? তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই? মানুষকে বাড়ি তৈরি করতে দেবো না, একই কথাবার্তা। নিউজ 18 বাংলা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে কোথায় গেলেন? বার্নিশে, মানুষের পাশে। টার্গেট উত্তরবঙ্গের ভোট। 5 বছরে কোভিডের সময়, আমফানের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সময় কাকে দেখতে পেয়েছেন? তৃণমূল ছিল, আছে আর থাকবে। আজকের পর আমার কাছে ডায়মন্ড হারবার যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আমার কাছে দক্ষিণ কলকাতা যা, আমার কাছে জলপাইগুড়িও তাই। আবার নবজোয়ার কর্মসূচি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলা যায় জলপাইগুড়ি আসনে একেবারে নিশ্চিত জয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন, কবে আসবেন, কবে নবজোয়ার করবেন, দেখুন। 2023 সালে পঞ্চায়েতের সময় আমি যেমন নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলাম, এই বছরও আপনাদের মতামত আবার নেওয়া শুরু করব। এই জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়িতে আমি জুন মাসের শেষে আবার আসব। আপনাদের একটা ফোন নাম্বার দিয়ে যাব, আপনারা সেই ফোন নাম্বারে ফোন করে সরাসরি জানাবেন কাকে আপনারা বিধানসভায় বিধায়ক হিসেবে দেখতে চান ধূপগুড়ি থেকে। আমরা তাকেই মনোনীত করে আগামী দিন ধূপগুড়ি থেকে জেতাবো। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের 4 থেকে 5টা জায়গায় ড্রপ বক্স রাখবো। আপনি যাকে কাউন্সিলর হিসেবে দেখতে চান, তৃণমূল কংগ্রেস তাকেই কাউন্সিলর করবে। আমি বলেছিলাম মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায়, আমরা তৃণমূলকে সেভাবে তৈরি করব। আর সন্দেশখালীতে ফের উত্তেজনা, জব কার্ড হোল্ডারদের বিক্ষোভ। তাদের অভিযোগ যে বিভিন্নভাবে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত তারা টাকা, তাদের যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা তাদের কাছে দিচ্ছে না। 2020 সাল থেকে রাজ্য সরকার টাকা দিচ্ছে, এবার এই 100 দিনের কাজের টাকা, সেই টাকাও পাচ্ছেন না। ন্যাজেটের নিত্যবেরিয়ার সুপারভাইজারের বিরুদ্ধে বিক্ষোভ, স্বজন পোষণের অভিযোগে সুপারভাইজারের বাড়ি ঘেরাও। বিক্ষোভের আগেই এলাকা ছাড়া অভিযুক্ত সুপারভাইজার, পুলিশের বিরুদ্ধেও হুমকির অভিযোগ বিক্ষোভকারীদের। যদি কোনো বিক্ষোভ আছে ওসি বলে দিচ্ছে যে বাড়িতে পালিয়ে যান। আজকেও দেখুন পালিয়ে গেছে ওরা। যাকে টাকা দিয়েছে, অনেকে থাকে বাইরে, তাদের কাছ থেকে টাকা ঢুকিয়ে দিয়ে তাদের কাছে টাকাও নিয়েছে, কার্ড বানিয়ে নিয়েছে। আরো নিজের আত্মীয় স্বজনকে 100 দিনের টাকা ঢুকিয়ে দিয়েছে। আর গ্রামের প্রত্যেকটা মানুষকে 16 দিনের কাজের টাকা দিয়েছে, আর নিজের ফ্যামিলি কোনো 100 দিনের কাজের টাকা ঢুকিয়েছে। থানায় গেলে থানার বড়বাবু হুমকি দিচ্ছে, বলছে বংশে বাতি দেওয়া লোক থাকবে না, যারা বাইরে কাজ করে তাদের নামেও ঢুকিয়েছে ও টাকা নেবে বলে। না, তারা কাজ করেই, তারা বাইরে কাজ করে, তামিলনাড়ু কাজ করে।
হাইকোর্টের খবরে যাব। রামনবমীতে শোভাযাত্রায় অনুমতি হাইকোর্টের, শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্ট দিল। শর্ত সাপেক্ষে অনুমতি 700 মিটার রাস্তায় শ্রীরামপুরে 700 মিটার রাস্তায় শোভাযাত্রায় অনুমতি, জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি বিচারপতির। শোভাযাত্রায় পুলিশের রুট বদলের প্রস্তাব খারিজ, 13টি মিছিলে 200 জন করে লোক নেওয়ার অনুমতি। রাজ্য প্রয়োজনে বাহিনীর সাহায্য নিতে পারবে। যে রুটটা আমরা ফলো করছি ফর লাস্ট 10 ইয়ার্স থেকে, ওই রুটটাই আমাদেরকে দিয়ে দিয়েছে। পুলিশ চাইছিল রুটটা চেঞ্জ করতে, নাম্বার অফ পার্টিসিপেন্ট কম করে দিয়েছে। আমরা চাইছিলাম 10 থেকে 15,000, বাট কোর্ট এই 3 থেকে 4,000 দিয়েছে। টোটাল 13 র্যালিজ আছে। হাইকোর্ট এটা বলেছে কি ইফ রিকোয়ার্ড স্টেট গভর্নমেন্ট ক্যান আস্ক ফর সেন্ট্রাল ফোর্সেস, কিছু অবৈধ না হয় জন্য পুরো আমাদের স্বীকৃতি দিতে হবে। আগেই বললাম বার্নিশে সভায় বক্তব্য রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বার্নিশে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন। বার্নিশে মিনি টর্নেডো যেটা হয়েছিল, বার্নিশেই সব থেকে ক্ষতি হয়েছিল। বার্নিশেই বহু বাড়ি একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। এই বার্নিশেই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যদি সম্ভব হয় আমরা কথোপকথন শোনানোর চেষ্টা করব। দেখুন, বিভিন্ন দাবি দাওয়া, অভাব অভিযোগ শুনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনছেন, এবং নির্বাচন কমিশন যে তাদের যে নতুন করে বাড়ি তৈরি, সেই বাড়ি তৈরিতে না করে দিয়েছে, ক্ষতিপূরণ কত দিতে হবে তা নির্দিষ্ট করে দিয়েছে। সেই অনুযায়ী ক্ষতিপূরণ 20,000 টাকা করে দেওয়া হয়েছে। দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী তারা 20,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু সেই 20,000 টাকায় কি হবে প্রশ্ন তুলেছেন ওই ক্ষতিগ্রস্ত মানুষেরা। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি বলছেন ওখানকার ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তারা কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখো, কিছুক্ষণ আগেই হচ্ছে তিনি যেটা ঘোষণাও করেছেন সেটা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে অর্থ সেটা যেমন দেওয়া হবে, ঠিক একই রকম ভাবে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে নির্বাচনী বিধি, আদর্শ আচরণ বিধি শেষ হয়ে যাওয়ার পর দলীয় তরফ থেকেও সাহায্য করা হবে। তবে যারা মূলত এখানে ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের তরফ থেকে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে, যদি পাকা বাড়ি থাকতো তাহলে এই অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হতো না। আর দ্বিতীয়ত হচ্ছে এই ঘর ক্ষতিগ্রস্ত অবস্থাতে থাকাকালীন প্রশাসন তাদের পাশে রয়েছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এলাকাতে এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ খবর নিচ্ছেন, সেই সংক্রান্ত বিষয়ে কথা বলছেন। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে, তাদের ক্ষতির পরিমাণও বিভিন্ন রকম রয়েছে। এই পরিস্থিতিতে তারা কিভাবে রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসিন্দাদের সাথে কথা বলছেন। ধন্যবাদ।